কোশ্চেন সলভ করছি দেখো। এই যে কোশ্চেনটা, এটা তো হুবহু বিপরীত মার্কনিকভ বিক্রিয়া অর্থাৎ খারাসের বিক্রিয়া, কারণ পারক্সাইড আছে। পারক্সাইড উপস্থিত থাকার কারণে এটা অবশ্যই বিপরীত মার্কনিকভ বিক্রিয়া অর্থাৎ খারাসের বিক্রিয়া। এইভাবে কোনো কিছুর দুইটার সাথে দুইটা অক্সিজেন যুক্ত থাকলেই পারক্সাইড। এই পারক্সাইডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে হাইড্রোব্রোমিক অ্যাসিডের সংযোজন, এটি বিপরীত মার্কনিকভ বিক্রিয়া অর্থাৎ খারাসের বিক্রিয়া। এই বিক্রিয়ার মেকানিজম লিখতে বলা হয়েছে, এটা তো পারছো সবাই। তারপরে কোশ্চেন, তো হুবহু সালফোনেশন বিক্রিয়া দেওয়া হয়েছে। সালফোনেশন বিক্রিয়াটি মেকানিজম লেখো। বেনজিনে সালফিক অ্যাসিড সংযোজন কি? সালফোনেশন বিক্রিয়া। এটা পেরেছো। তারপরেরটাও অ্যালডিহাইড মূলকের প্রভাবে কোন বেনজিনে কোন অবস্থানে প্রতিস্থাপন ঘটবে সেটা চেয়েছে। আবার দেখো, অ্যালডিহাইড মূলকের প্রভাবে বেনজিনে কোন অবস্থানে প্রতিস্থাপন ঘটবে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে অ্যালডিহাইড মূলকের গাঠনিক সংকেত তো জানি, এই হলো অ্যালডিহাইড মূলকের গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেতে দেখা যাচ্ছে তীব্রতর ঋণাত্মক যে অক্সিজেন সেটি দ্বিবন্ধনে যুক্ত আছে। তাহলে এটি মেটা নির্দেশক। এই মেটা নির্দেশক চাইছে রেজোন্যান্সের মাধ্যমে দেখাবা যে অ্যালডিহাইড মূলকের প্রভাবে বেনজিনের মেটা স্থানে প্রতিস্থাপন ঘটবে। রেজোন্যান্স এবং উদাহরণ লিখবা। অনেকে খালি রেজোন্যান্স লিখেছো, উদাহরণ লেখো নাই, কিন্তু উদাহরণ লেখা উচিত। খালি রেজোন্যান্স লিখলে পূর্ণাঙ্গ অ্যান্সার হয় না। স্যার এটার উদাহরণটা একটু বলবেন? ওটা স্যার এই যে মেটা নির্দেশকের উদাহরণ, এটা একটা অ্যালডিহাইড মূলকের অ্যালডিহাইডের মেটা নির্দেশকের উদাহরণ একটা দিলেই হলো। আমি এখানেই লিখি, এই স্ক্রিনের উপরেই লিখি, দেখো। বেনজালডিহাইড, বেনজিন অ্যালডিহাইড, বেনজালডিহাইড, এটার সাথে যা যুক্ত করবা, ধরো নাইট্রেশন করলা, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিক অ্যাসিড দিয়ে নাইট্রেশন করলা। নাইট্রেশন করলে অ্যালডিহাইড মূলকের সাপেক্ষে পরবর্তী নাইট্রোমূলক মেটা স্থানে এসে যুক্ত হবে। এই অ্যালডিহাইড মূলকের সাপেক্ষে পরবর্তী নাইট্রোমূলক মেটা স্থানে এসে যুক্ত হবে। মেটা নাইট্রো বেনজালডিহাইড উৎপন্ন হবে আর পানি। তাহলে অ্যালডিহাইড মূলক মেটা নির্দেশক, তাই এই মূলকের সাপেক্ষে পরবর্তী নাইট্রোমূলক আসছে কোথায়? মেটা স্থানে। সেটা উদাহরণের সাহায্যে দেখাবা। এরপর দেখো, এটা তো SN2 বিক্রিয়া। দেখো, ইথাইল ব্রোমাইড থেকে ইথানল প্রস্তুতির বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের হলে বিক্রিয়াটির মেকানিজম লেখো। যেহেতু দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তাহলে অবশ্যই SN2 বিক্রিয়া। সাধারণ বিক্রিয়া দেওয়া আছে আর দিয়ে, আমি আর এর স্থলে মিথাইল দেওয়া দিয়ে প্রশ্নটা দিয়েছি, আর এর স্থলে মিথাইল আছে, তাহলে হুবহু SN2 বিক্রিয়াটি দেওয়া আছে। আর এইটা কিন্তু বেশ সহজ একটি কোশ্চেন। ইথিন থেকে ইথানল প্রস্তুত করার কথা বলা আছে, তাহলে অবশ্যই ইথিনের সাথে পানি সংযোজন হয়েছে। পানি সংযোজন হলে ইথানল হয়। ইথিন থেকে ইথানল প্রস্তুতির মেকানিজমটা আমি একটু দেখাই দিতেছি। এটা যেহেতু অ্যালকিনের সংযোজন, তাহলে অবশ্যই ইলেকট্রোফিলিক সংযোজন, কারণ আমরা জানি অ্যালকিনের সংযোজন মানে কি? ইলেকট্রোফিলিক সংযোজন। স্যার 4 নাম্বারটা একটু বুঝাই দিন। 4 নম্বরটা বুঝাবো কি 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 জন্য বলো? 4 নম্বর তো হুবহু SN2। স্যার 2 কার্বনের কোথায় ভুল গেছে সেটা বুঝতে পারিনি স্যার। তাহলে সেটা ইনবক্সে যোগাযোগ করে। হুবহু SN2 দিয়েছি 4 নম্বর, হুবহু SN2 বিক্রিয়াটি দিয়েছি, হুবহু SN2 বিক্রিয়াটি দিয়েছি। তোমার কোথায় ভুল আছে আমি ইনবক্সে লিখে দেবো। হুবহু ইথাইল ব্রোমাইড থেকে ইথানল প্রস্তুতির SN2 বিক্রিয়াটি লিখবা।
এখানে সাধারণ বিক্রিয়ায় যে অ্যালকাইল আছে না, অ্যালকাইলের স্থলে মিথাইল দিয়ে এটা লিখবা, তাহলেই হবে। এখন এইটা দেখাচ্ছি আমি 5 নম্বরটা, দেখো অ্যালকিন থেকে অর্থাৎ ইথিন থেকে ইথানল প্রস্তুতি। এখানে পানি সংযোজন করলেই ইথিন থেকে ইথানল প্রস্তুত হয়, আর অ্যালকিনের সংযোজন যেহেতু, তাহলে এটা অবশ্যই ইলেকট্রোফিলিক সংযোজন। দেখো সবাই ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। এই বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথমে পানি অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন এবং নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। এরপরে ইলেকট্রোফাইল প্রোটন ইথিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হবে। ইলেকট্রোফাইল প্রোটন ইথিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হবে এবং যুক্ত করার জন্য অপর কার্বনের বন্ধন ইলেকট্রন সেই কার্বনে চলে আসবে, কারণ বন্ধন ইলেকট্রন ছাড়া তো আর যুক্ত করতে পারবে না। ফলে অপর কার্বনের ইলেকট্রনের ঘাটতি পড়বে এবং অপর কার্বনটি ধনাত্মক চার্জে চার্জিত হবে, অর্থাৎ কার্বনিয়াম আয়ন উৎপন্ন হবে। এরপরে উৎপন্ন কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হবে হাইড্রোক্সাইড। একটু আগে যে কার্বনিয়াম আয়নটি উৎপন্ন হয়েছে সেটা আবার লিখলাম। উৎপন্ন কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ বা সংযোজিত যৌগ উৎপন্ন করবে। আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল অর্থাৎ ইথানল উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই আবার বলে যাচ্ছি। এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে পানি অণু বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। এরপরে দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল প্রোটন ইথিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়, ফলে একটি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। তৃতীয় ধাপে উৎপন্ন কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হয়ে যুত যৌগ ইথানল উৎপন্ন করে। দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ইথানল বা ইথাইল অ্যালকোহল। ইথাইল মূলকের সাথে অ্যালকোহল আছে, তাই এটা ইথানল বা ইথাইল অ্যালকোহল। প্রয়োজনে আরেকবার বলে যাই, এই ইলেকট্রোফিলিক সংযোজন কি করে বুঝলাম? অ্যালকিনের সংযোজন যেহেতু, তাহলে এটা অবশ্যই ইলেকট্রোফিলিক সংযোজন। এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে পানি অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল প্রোটন আর নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। এরপর ইলেকট্রোফাইল প্রোটন ইথিনের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়, ফলে একটি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। এরপর তৃতীয় ধাপে উৎপন্ন কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হয়ে চূড়ান্ত যুত যৌগ ইথানল উৎপন্ন করে। এখন আজকের আলোচনায় যাই। কিছু মেকানিজম সম্পর্কিত কিছু কোশ্চেন আছে যেগুলো খুব আসে বোর্ডের পরীক্ষায় বা কলেজের পরীক্ষায়, সেগুলো আমি বলে যাচ্ছি। আগামী ক্লাস থেকে বই ধরে পড়াবো। প্রথম কোশ্চেনটা শোনো, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা আলোচনা করতে হবে আমাদের। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা কি, এইভাবে প্রশ্নটা আসে।
হ্যাঁ বলো। স্যার আজকের জন্য কি আপনি নোট পাঠাবেন না আমি এখন লিখবো? না, আজকে পাঠাবো, পরের ক্লাস থেকে বই ধরে পড়বা, এখন লেখার দরকার নেই। দেখো, আমাদের আলোচ্য কোশ্চেন হলো বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা আলোচনা করো। এই বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাইট্রেশন বিক্রিয়ার প্রথম শর্তই হলো ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন সৃষ্টি হতে হবে। এই ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়। আরেকটা বিষয় হলো এখানে যে গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করা হয় সেই গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক হওয়ার কারণে গাঢ় সালফিক অ্যাসিড বিক্রিয়া উৎপন্ন পানিকে শোষণ করে নেয়। আর যদি গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক ব্যবহার না করতা তাহলে বিক্রিয়া উৎপন্ন পানি শোষিত হতো না, ফলে পানি ভেঙে প্রোটন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হতো। পানি ভেঙে যে প্রোটন উৎপন্ন হতো সেই উৎপন্ন প্রোটন বাইসালফেট আয়নের সাথে যুক্ত হয়ে সালফিক অ্যাসিডে পরিণত হতো এবং পানি ভেঙে যে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হতো সেই উৎপন্ন হাইড্রোক্সাইড আয়ন নাইট্রোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হতো। ফলে এই সাম্যাবস্থা পিছন দিকে সরে যেত, আর সাম্যাবস্থা পিছন দিকে সরে যাওয়ার কারণে নাইট্রেশন বিক্রিয়ার বেগ হ্রাস পেত, ফলে উৎপাদন কম হতো। এই সমস্যা দূর করে গাঢ় সালফিক অ্যাসিড, কারণ এখানে তুমি গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করছো নিরোধক গাঢ় সালফিক অ্যাসিড এখানকার উৎপন্ন পানিকে শোষণ করে নেয়, ফলে পানি ভেঙে প্রোটন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয় না, তাই সাম্যাবস্থা পিছন দিকে যায় না, সাম্যাবস্থা সামনের দিকে যায়, ফলে নাইট্রেশন বিক্রিয়ার বেগ বেশি হয়, উৎপাদন বেশি হয়। আরেকটা বিষয় হলো নাইট্রেশন বিক্রিয়ায় যেটি শেষ ধাপ বা সমাপ্তি ধাপ অর্থাৎ তৃতীয় ধাপ, সেই তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে গ্রহণ করে বাইসালফেট আয়ন। বাইসালফেট আয়ন কার্বনিয়াম আয়ন থেকে এই প্রোটনকে গ্রহণ করে। গ্রহণ করে নাইট্রেশন বিক্রিয়ার সমাপ্তি ঘটায়, কারণ এই ধাপেই নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়ার সমাপ্তি ঘটে। আর বাইসালফেট আয়ন প্রোটন গ্রহণ করার ফলে সালফিক অ্যাসিডে পরিণত হয়। এই বাইসালফেট আয়ন যেটি সেটিও কিন্তু সালফিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে, তাহলে এটাও তো সালফিক অ্যাসিডের আরেকটি ভূমিকা। তাহলে সবাই শোনো, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা কি, এটা আমাদের আলোচ্য বিষয় বা আলোচ্য প্রশ্ন। প্রশ্নটা এইভাবে আসে, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা ব্যাখ্যা করো। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নাইট্রেশন বিক্রিয়ার প্রথম শর্তই হলো ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন সৃষ্টি হতে হবে। এই ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়। এছাড়া গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক পদার্থ, গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক পদার্থ হওয়ার কারণে বিক্রিয়া উৎপন্ন পানিকে শোষণ করে নেয়। আর এই গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক যদি ব্যবহার না করতা তাহলে বিক্রিয়া উৎপন্ন পানি বিয়োজিত হতো, পানি বিয়োজিত হয়ে প্রোটন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হতো। উৎপন্ন প্রোটন বাইসালফেট আয়নের সাথে যুক্ত হয়ে সালফিক অ্যাসিডে পরিণত হতো
এবং উৎপন্ন হাইড্রোক্সাইড আয়ন নাইট্রোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হতো। ফলে সাম্যাবস্থা পিছন দিকে সরে যেত, আর সাম্যাবস্থার পিছন দিকে সরে যাওয়ার কারণে নাইট্রেশন বিক্রিয়ার বেগ হ্রাস পেত। এই সমস্যা দূর করে কিন্তু গাঢ় সালফিক অ্যাসিড, কারণ গাঢ় সালফিক অ্যাসিড দেওয়ার কারণে গাঢ় সালফিক অ্যাসিড যে নিরোধক, সে নিরোধক পানিকে শোষণ করে, ফলে পানি ভেঙে প্রোটন এবং হাইড্রোক্সাইড আয়ন হওয়ার সুযোগ থাকে না, ফলে সাম্যাবস্থা পিছনে যায় না, সাম্যাবস্থা সামনে যায়। সামনে যাওয়ার কারণে নাইট্রেশন বিক্রিয়ার বেগ বাড়ে, ফলে উৎপাদন বেশি হয়। এছাড়া গাঢ় সালফিক অ্যাসিড থেকে যে বাইসালফেট আয়ন উৎপন্ন হয়, এটি নাইট্রেশন বিক্রিয়ার শেষ ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে গ্রহণ করে, ফলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয় এবং নাইট্রেশন বিক্রিয়ার সমাপ্তি ঘটে। এই বাইসালফেট আয়নটিও গাঢ় সালফিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়। তাহলে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা এত। তাহলে কি কি ভূমিকা আরেকবার শোনো, তারপর তোমাদের প্রশ্ন থাকলে বলবা। আমাদের প্রশ্নটা এইভাবে আসে, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা আলোচনা করো। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকাগুলো শোনো। নাইট্রেশন বিক্রিয়ার প্রথম শর্তই হলো ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন সৃষ্টি হতে হবে। এই ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়। এছাড়া গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক হওয়ায় বিক্রিয়া উৎপন্ন পানিকে শোষণ করে নেয়। আর যদি গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার না করতা, অর্থাৎ নিরোধক ব্যবহার না করতা, তাহলে পানি শোষিত হতো না, ফলে পানি ভেঙে প্রোটন এবং হাইড্রোক্সাইড আয়ন হতো। পানি ভেঙে যে প্রোটন উৎপন্ন হতো, সেই উৎপন্ন প্রোটন এই বাইসালফেট আয়নের সাথে যুক্ত হয়ে সালফিক অ্যাসিডে পরিণত হতো, ফলে সাম্যাবস্থা এটাও পিছনে চলে যেত এবং যে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হতো, সেই হাইড্রোক্সাইড আয়নও নাইট্রোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হতো। এইভাবে উভয়ভাবেই সাম্যাবস্থা পিছন দিকে চলে যেত, ফলে নাইট্রেশন বিক্রিয়ার বেগ হ্রাস পেত। এই সমস্যা দূর করে গাঢ় সালফিক অ্যাসিড, কারণ গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক ব্যবহার করার কারণে গাঢ় সালফিক অ্যাসিড নিরোধক বিক্রিয়া উৎপন্ন পানিকে শোষণ করে নেয়। নিরোধক পানিকে শোষণ করে নেওয়ার কারণে পানি ভেঙে প্রোটন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয় না, ফলে সাম্যাবস্থার পিছন দিকে যেতে পারে না, তখন সাম্যাবস্থা সামনে যায়। আর সাম্যাবস্থা সামনে যাওয়ার কারণে নাইট্রেশন বিক্রিয়ার বেগ বাড়ে। আর তোমাদের তো জানা আছে, কোনো বিক্রিয়া যদি পিছনে যায় তাহলে তো বিক্রিয়ার বেগ কমে, আর সামনে গেলে কি বিক্রিয়ার বেগ বাড়ে। এছাড়া নাইট্রেশন বিক্রিয়ার শেষ ধাপে বাইসালফেট আয়ন কার্বনিয়াম আয়ন থেকে প্রোটন গ্রহণ করে নাইট্রেশন বিক্রিয়ার সমাপ্তি ঘটায়। এই বাইসালফেট আয়নটিও গাঢ় সালফিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে। তাহলে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিক অ্যাসিডের এত ভূমিকা আছে। এখন তোমরা আমাকে বলতে পারো, স্যার আপনি তো এটাকে এইভাবে লেখেন নাই, এটাকে হাইড্রোনিয়াম আয়ন হিসাবে লিখেছেন। মনে আছে এইভাবে লিখেছিলাম? জি স্যার। জি স্যার। কোনো অ্যাসিডীয় মাধ্যমে যদি পানি তৈরি হয়, তাহলে তৈরি হওয়া পানি তৈরি হওয়ার সাথে সাথেই অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়ে যায়। তাহলে এই বিক্রিয়া আসলে মূলত পানিই তৈরি হয়, কিন্তু তৈরি হওয়ার সাথে সাথেই এই পানি এই অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করে, এই অ্যাসিড বা এই অ্যাসিড যে কোনো অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করে পরের মুহূর্তেই হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে পানি আর পানি থাকে না, পরের মুহূর্তে এটি হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে পানি যেটাতে পরিণত হয়ে স্থায়ীভাবে থাকে সেটা লেখা হয়েছে, এবং এটাই লেখা যুক্তিযুক্ত। কিন্তু আমি এই প্রশ্ন বোঝানোর জন্য মূলত মূল যে জিনিসটা প্রথমে তৈরি হয়েছিল পানি, সেটির সাপেক্ষে দেখাইলাম। এখন বলো, এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে এখান থেকে? প্রশ্ন আছে কারো? এরপরে শোনো, এরপরের যে কোশ্চেনটা সেটা শোনো। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় অনার্দ্র, অনার্দ্র মিন্স কি? শুষ্ক। সেই অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? বারবার কিন্তু বলা আছে অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে। যত জায়গায় দেখেছো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বা দেখবা সব ক্ষেত্রেই লেখা আছে
ফিডেল কাপ বিক্রিয়ায় অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে। এর কারণটা কি? এই অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড। কারণ এর তো 3 বন্ধনে 6টি ইলেকট্রন আছে, তাহলে অষ্টক পূর্ণ হতে 2টি ইলেকট্রনের ঘাটতি আছে, তাই এটি অষ্টক পূর্ণ করার জন্য 2টি ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন যুগল গ্রহণ করে। আর যারা ইলেকট্রন যুগল গ্রহণ করে তারা কি? লুইস অ্যাসিড। এইভাবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড হওয়ার কারণে ফিডেল কাপ বিক্রিয়ায় অ্যালকাইল ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড যাই না কেন এদের থেকে ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করে অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন করে। উৎপন্ন অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন যেটা দুইটা উৎপন্ন হয়েছে, এরা বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ফিডেল কাপ বিক্রিয়া ঘটায়। যদি অ্যালকাইল দ্বারা ঘটে তাহলে ফিডেল কাপ অ্যালকাইলেশন, আর অ্যাসাইল দ্বারা ঘটলে ফিডেল কাপ অ্যাসাইলেশন। আর অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে। আগে ছিল 3 বন্ধনে 6 ইলেকট্রন, এখন আছে কিন্তু 4 বন্ধনে 8 ইলেকট্রন। আগে ছিল 3 বন্ধনে 6 ইলেকট্রন, এখন আছে কিন্তু 4 বন্ধনে 8 ইলেকট্রন। এভাবে ইলেকট্রন যুগল গ্রহণ করে, আর ইলেকট্রন যুগল গ্রহণ করলে তারা কি? লুইস অ্যাসিড। আর ইলেকট্রন যুগল গ্রহণের মাধ্যমে কিন্তু এরা ইলেকট্রোফাইল অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন করে, এবং অ্যালকাইলিয়াম আয়ন আর অ্যাসাইলিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ফিডেল কাপ বিক্রিয়া ঘটে। আর এই বিক্রিয়ায় যদি অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার না করে আর্দ্র অর্থাৎ পানিযুক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতা, তাহলে আর্দ্র মানে কিন্তু পানিযুক্ত, তা তো জানো সবাই। আর্দ্র অর্থাৎ পানিযুক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি পানি থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করত। অ্যালকাইল ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করতো না, এবং অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হতো না, ফলে ফিডেল কাপ বিক্রিয়া ঘটতো না। আবার শোনো বিষয়টা, সবাই আবার শোনো। কোশ্চেনটা এরকম ভাবে আসে, খুব আসে পরীক্ষায়। ফিডেল কাপ বিক্রিয়ায় অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। অ্যান্সারটা শোনো। এই অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড, কারণ এর 3 বন্ধনে 6 ইলেকট্রন আছে। অষ্টক পূর্ণ করার জন্য এটি 2টি ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন যুগল গ্রহণ করে। আর আমরা জানি যারা ইলেকট্রন যুগল গ্রহণ করে তারা কি? লুইস অ্যাসিড। এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফিডেল কাপ বিক্রিয়ায় অ্যালকাইল ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করে অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন করে। এই অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ফিডেল কাপ বিক্রিয়া ঘটায়। আর এরা যে ইলেকট্রন যুগল গ্রহণ করছে তা কি করে বুঝলাম? আগে ছিল 3 বন্ধনে 6 ইলেকট্রন, পরে থাকে 4 বন্ধনে 8 ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যুগল তো গ্রহণ করছে, কারণ 3 বন্ধনে 6 ইলেকট্রন, পরে আছে 4 বন্ধনে 8 ইলেকট্রন, তাহলে এরা তো ইলেকট্রন যুগল গ্রহণ করেছে। এরা লুইস অ্যাসিড, এবং গ্রহণ করার মাধ্যমেই অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন গঠন করছে, এবং এর ফলে ফিডেল কাপ বিক্রিয়া ঘটছে। এক্ষেত্রে যদি অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড না ব্যবহার করে আর্দ্র অর্থাৎ পানিযুক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতা, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি পানি থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করত, অ্যালকাইল ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করত না, এবং অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হতো না, এবং সেই কারণে ফিডেল কাপ বিক্রিয়া ঘটতো না। তাহলে আমি আবার বলছি, তারপর তোমাদের প্রশ্ন থাকলে বলবা। ফিডেল কাপ বিক্রিয়ায় অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? এটা হলো প্রশ্ন। অ্যান্সারটা শোনো। এই অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড,
কারণ এতে 3 বন্ধনে 6 ইলেকট্রন আছে। এটি অষ্টক পূর্ণ করার জন্য 2 ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন যুগল গ্রহণ করে। আর যারা ইলেকট্রন যুগল গ্রহণ করে তারা কি লুইস অ্যাসিড। এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফ্রিডেল কাপ বিক্রিয়ায় অ্যালকাইল ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করে অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন করে। এই অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন যেগুলো উৎপন্ন হয় এরা বেনজিন বলয়ে পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় এবং ফ্রিডেল কাপ বিক্রিয়া ঘটে। এক্ষেত্রে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ইলেকট্রন যুগল গ্রহণ করছে তা বোঝা যাচ্ছে, কারণ 3 বন্ধনে আগে ছিল 6 ইলেকট্রন, পরে আছে 4 বন্ধনে 8 ইলেকট্রন। তাহলে এরা তো অবশ্যই ইলেকট্রন যুগল গ্রহণ করছে, এরা লুইস অ্যাসিড। এবং এরা ইলেকট্রন যুগল গ্রহণ করার মাধ্যমেই অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন করছে এবং এদের দ্বারা ফ্রিডেল কাপ বিক্রিয়া ঘটছে। কিন্তু এক্ষেত্রে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার না করে যদি আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ পানিযুক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতা, তাহলে এই আর্দ্র অর্থাৎ পানিযুক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করত। অ্যালকাইল ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করতো না এবং অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন হতো না, ফলে ফ্রিডেল কাপ বিক্রিয়া ঘটতো না। প্রয়োজনে আবার বলি, শোনো, আমাদের আলোচ্য কোশ্চেন হলো এইভাবে আসে, ফ্রিডেল কাপ বিক্রিয়ায় অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। এক্ষেত্রে অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড, কারণ এর 3 বন্ধনে 6 ইলেকট্রন আছে, তাই এটি অষ্টক পূর্ণ করার জন্য 2 ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন যুগল গ্রহণ করে। আর ইলেকট্রন যুগল গ্রহণ যারা করে তাদেরকে কি বলা হয়, লুইস অ্যাসিড। আর অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড হওয়ার কারণে এরা অ্যালকাইল ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করে অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন করে। উৎপন্ন অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় এবং ফ্রিডেল কাপ বিক্রিয়া ঘটে। আর এরা যে ইলেকট্রন যুগল গ্রহণ করছে বোঝাই যাচ্ছে, আগে ছিল 3 বন্ধনে 6 ইলেকট্রন, পরে আছে 4 বন্ধনে 8 ইলেকট্রন। তাহলে আগে ছিল 3 বন্ধনে 6 ইলেকট্রন, পরে আছে 4 বন্ধনে 8 ইলেকট্রন। তাহলে এরা কি ইলেকট্রন যুগল গ্রহণ করছে, তাই এরা লুইস অ্যাসিড। আর লুইস অ্যাসিড হওয়ার কারণে অর্থাৎ ইলেকট্রন যুগল গ্রহণ করার কারণেই অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হয়েছে এবং ফ্রিডেল কাপ বিক্রিয়া ঘটছে। কিন্তু অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি আর্দ্র অর্থাৎ পানিযুক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করো, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করবে। তখন অ্যালকাইল ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করবে না, ফলে অ্যালকাইলিয়াম আয়ন বা অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হবে না, ফলে ফ্রিডেল কাপ বিক্রিয়া ঘটবে না। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। প্রশ্ন আছে কারো? এরপর শোনো, হাইড্রোহ্যালাস অ্যাসিড যেগুলো আছে, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো হাইড্রোহ্যালাস অ্যাসিড। এই হাইড্রোজেনের সাথে হ্যালোজেন থাকলেই এই অ্যাসিডদের বলা হয় হাইড্রোহ্যালাস অ্যাসিড। হাইড্রোহ্যালাস অ্যাসিডদের মধ্যে শুধুমাত্র হাইড্রোব্রোমাস অ্যাসিড বা হাইড্রোব্রোমিক অ্যাসিড, মানে আবার বলছি, হাইড্রোহ্যালাস অ্যাসিডের মধ্যে হাইড্রোব্রোমিক অ্যাসিড যেগুলো আছে সেই অ্যাসিডটাই শুধুমাত্র ক্ষারাসের বিপরীত মার্কনিকভ বিক্রিয়া অংশগ্রহণ করে। আর অন্যান্য হাইড্রোহ্যালাস অ্যাসিড যেগুলো আছে সেগুলো ক্ষারাসের বিপরীত মার্কনিকভ বিক্রিয়া অংশগ্রহণ করে না। আবার বলছি, কোশ্চেনটা আগে শোনো। ক্ষারাসের বিপরীত মার্কনিকভ বিক্রিয়ায় শুধুমাত্র হাইড্রোব্রোমিক অ্যাসিড অংশগ্রহণ করে, কিন্তু অন্যান্য হাইড্রোহ্যালাস অ্যাসিড অংশগ্রহণ করে না।
এর কারণ ব্যাখ্যা করতে হবে। এই খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া ঘটতে হলে এর যে তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ উভয় ধাপেই তাপ উৎপাদী বিক্রিয়া ঘটতে হবে। শুধুমাত্র হাইড্রোব্রোমিক অ্যাসিডের বেলায় তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ উভয় ধাপে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটে। ফলে হাইড্রোব্রোমিক অ্যাসিড এই খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া অংশগ্রহণ করে। কিন্তু অন্যান্য হাইড্রোহ্যালাস অ্যাসিডদের ক্ষেত্রে তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ এর কোনো না কোনো ধাপে তাপহারী বিক্রিয়া ঘটে। ফলে অন্যান্য হাইড্রোহ্যালাস অ্যাসিডরা যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রো আয়োডিক অ্যাসিড এরা খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া অংশগ্রহণ করে না। আবার বলছি, কোশ্চেনটা এইভাবে আসবে, খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়ায় শুধুমাত্র হাইড্রোব্রোমিক অ্যাসিড অংশগ্রহণ করে কিন্তু অন্যান্য হাইড্রোহ্যালাস অ্যাসিড অংশগ্রহণ করে না। এর কারণ ব্যাখ্যা করো। উত্তরটা শোনো। খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া ঘটতে হলে এর যে তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ উভয় ধাপে তাপ উৎপাদী বিক্রিয়া হতে হবে। শুধুমাত্র হাইড্রোব্রোমিক অ্যাসিডের বেলায় তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ উভয় ধাপে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটে। তাই হাইড্রোব্রোমিক অ্যাসিডই শুধুমাত্র খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া অংশগ্রহণ করে। আর অন্যান্য যে হাইড্রোহ্যালাস অ্যাসিড আছে তাদের ক্ষেত্রে কোনো না কোনো ধাপে তাপহারী বিক্রিয়া ঘটে তৃতীয় আর চতুর্থ। তাই এরা খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া অংশগ্রহণ করে না। কথাটিকে আমি অন্যভাবে বলি, তাহলে দেখো আর একটু ভালো বোঝো কিনা। কোশ্চেনটা এইভাবে আসবে, বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া অর্থাৎ খারাসের বিক্রিয়ায় শুধুমাত্র হাইড্রোব্রোমিক অ্যাসিড অংশগ্রহণ করে কিন্তু হাইড্রোফ্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রো আয়োডিক অ্যাসিড অংশগ্রহণ করে না। এর কারণ ব্যাখ্যা করো। উত্তরে বলবা, খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া ঘটতে হলে এর তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ উভয় ধাপে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র হাইড্রোব্রোমিক অ্যাসিডের বেলায় তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ উভয় ধাপে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটে। তাই হাইড্রোব্রোমিক অ্যাসিড এই খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া অংশগ্রহণ করে। কিন্তু অন্যান্য হাইড্রোহ্যালাস অ্যাসিডদের বেলায় তৃতীয় এবং চতুর্থ ধাপের কোনো না কোনো ধাপে তাপহারী বিক্রিয়া ঘটে। তাই এরা খারাসের বিপরীত মার্কনিকীয় বিক্রিয়া অংশগ্রহণ করে না। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। এরপর এই কোশ্চেনটা তো বেশ আসে পরীক্ষায়, পরের কোশ্চেনটা শোনো। অ্যানিলিন যেটাই, অ্যানিলিন হলো বেনজিনে অ্যামিনো মূলক থাকলে এটাকে অ্যানিলিন বলা হয়। অ্যানিলিন অ্যানিলিনের অ্যামিনো মূলক যেটি সেটি কি নির্দেশক বলো তো তোমরা? মেটা অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক। অ্যানিলিন অ্যামিনো মূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও অ্যানিলিনের নাইট্রেশনের বেলায় মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। এর কারণ ব্যাখ্যা করতে বলে। আবার বলছি, অ্যানিলিনের অ্যামিনো মূলকটি অর্থপ্যারা নির্দেশক মূলক, কিন্তু তা সত্ত্বেও অ্যানিলিনের নাইট্রেশনে মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। এর কারণ ব্যাখ্যা করতে হবে। এর কারণ বা অ্যান্সার শোনো। অ্যানিলিনের যখন নাইট্রেশন করা হয় তখন অ্যানিলিন ক্ষারধর্মী, অ্যানিলিন ক্ষারধর্মী আর নাইট্রেশন কালে যে গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করা হয় সেই গাঢ় সালফিক অ্যাসিড হলো অম্লধর্মী। এরা পরস্পর বিক্রিয়া করে, ক্ষার আর অম্লধর্মী পদার্থ পরস্পর বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন করে। অ্যানিলিনিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন হয়।
উৎপন্ন অ্যানিলিনিয়াম বাইসালফেট লবণে বেনজিন বলয় সংযোগকারী যে অ্যানিলিনিয়াম মূলকটি আছে সেই মূলকটি মেটা নির্দেশক। তাই পরবর্তীতে যখন এটাকে নাইট্রেশন করা হয় মানে কি, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়, তখন এটা থেকে মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট তো পানি। তাহলে দেখো সবাই, অ্যানিলিনের অ্যামিনোমূলক অর্থোপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও অ্যানিলিনের নাইট্রেশনে মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয় কেন, এর কারণ ব্যাখ্যা করতে হবে। অ্যান্সার শোনো সবাই। অ্যানিলিনটি একটি ক্ষারধর্মী পদার্থ, আর নাইট্রেশন কালে যে গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করা হয় সেটি অম্লধর্মী পদার্থ। এই ক্ষারধর্মী অ্যানিলিন আর অম্লধর্মী গাঢ় সালফিক অ্যাসিড এরা পরস্পর বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন করে। এই লবণে যে অ্যানিলিনিয়াম মূলকটি আছে সেই মূলকটি মেটা নির্দেশক। তাই এর যখন নাইট্রেশন করা হয় তখন মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। আবার শোনো, কোশ্চেনটা শোনো। অ্যানিলিনের অ্যামিনোমূলক অর্থোপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও অ্যানিলিনের নাইট্রেশনে মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয় কেন, এর কারণ ব্যাখ্যা করতে হবে। এক্ষেত্রে অ্যানিলিন একটি ক্ষারধর্মী পদার্থ, আর এর নাইট্রেশন কালে যে গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করা হয় সেটি অম্লধর্মী পদার্থ। এরা পরস্পর বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন করে। এই লবণে বিদ্যমান অ্যানিলিনিয়াম মূলকটি মেটা নির্দেশক। তাই এর যখন পরবর্তীতে নাইট্রেশন করা হয় তখন মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। প্রয়োজনে আমি আবার বলছি, শোনো। অ্যানিলিনের অ্যামিনোমূলক অর্থোপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও অ্যানিলিনের নাইট্রেশনে মেটানাইট্রো অ্যানিলিন কেন উৎপন্ন হয়, এর কারণ ব্যাখ্যা করতে হবে। অ্যান্সার শোনো সবাই। অ্যানিলিন একটি ক্ষারধর্মী পদার্থ, আর গাঢ় সালফিক অ্যাসিড যেটি নাইট্রেশনে ব্যবহার করা হয় এটি অম্লধর্মী পদার্থ। এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন করে। এই লবণের অ্যানিলিনিয়াম মূলকটি মেটা নির্দেশক হওয়ার কারণে পরবর্তীতে যখন নাইট্রেশন করা হয় তখন মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। প্রশ্ন আছে কোনো এখান থেকে? এরপর দেখো, এই অ্যালকাইল থাকলে কিন্তু অ্যালিফিটিক, এটা প্রাইমারি এমিন, কারণ অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটি অ্যালকাইল আসলেই প্রাইমারি এমিন। তাহলে এটা প্রাইমারি বা 1 ডিগ্রি এমিন, কিন্তু অ্যালকাইল আছে তাই অ্যালিফিটিক প্রাইমারি এমিন। আর অ্যালকাইলের বদলে যদি অ্যারাইল থাকে অর্থাৎ বেনজিন চক্র থাকে তাহলে এটাকে বলা হয় অ্যারোমেটিক প্রাইমারি এমিন। আর তোমরা তো জানো অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটি অ্যালকাইল বা একটি হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটি অ্যারাইল আসলেই এটাকে প্রাইমারি এমিন বলা হয়। আবার বলছি, অ্যামোনিয়া তো এইটা প্রয়োজনে লিখে দিই, অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটি অ্যালকাইল বা অ্যারাইল মূলক আসলে যে এমিন তৈরি হয় তাকে বলা হয় প্রাইমারি এমিন। কিন্তু অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটি অ্যালকাইল আসলে এটাকে বলা হয় এলিফিটিক প্রাইমারি এমিন। আর অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটি বেনজিন চক্র আসলে এটাকে বলা হয় অ্যারোমেটিক প্রাইমারি এমিন।
এক্ষেত্রে এলিফ্যাটিক প্রাইমারি এমিন যেটি সেটি ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করে না। এলিফ্যাটিক প্রাইমারি এমিন ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করে না, কিন্তু অ্যারোমেটিক প্রাইমারি এমিন ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করে। এর কারণ ব্যাখ্যা করতে হবে। আবার বলছি, কোশ্চেনটা এইভাবে আসে, এলিফ্যাটিক প্রাইমারি এমিন ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করে না, আর অ্যারোমেটিক প্রাইমারি এমিন ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করে। এর কারণ ব্যাখ্যা করতে হবে। অ্যান্সার শোনো। এলিফ্যাটিক যে প্রাইমারি এমিন আছে, সেই এলিফ্যাটিক প্রাইমারি এমিন সোডিয়াম নাইট্রাইট এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রায় মানে 0°C থেকে 5°C তাপমাত্রায়, অর্থাৎ নিম্ন তাপমাত্রায় ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করলেও যে ডাইজিনিয়াম লবণটি উৎপন্ন হয় সেটি অত্যন্ত ক্ষণস্থায়ী। তাই যেটি তৈরি হয় সেটি তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে গিয়ে অ্যালকোহল, নাইট্রোজেন এবং অন্যান্য যৌগে পরিণত হয়। কিন্তু অ্যারোমেটিক প্রাইমারি এমিন অ্যানিলিন, বেনজিন চক্র থাকলেই কিন্তু এটাকে অ্যারোমেটিক বলা হয়। কেন বলা হয় এর ব্যাখ্যা আমরা এর পরে শিখব। বেনজিন চক্র থাকলেই অ্যারোমেটিক, আর বেনজিন চক্র না থাকলে কিন্তু অ্যালিফেটিক। এই অ্যারোমেটিক প্রাইমারি এমিন অ্যানিলিন সোডিয়াম নাইট্রাইট এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রা মানে 0 থেকে 5°C, এটা নিম্ন তাপমাত্রায় ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করে। তোমরা তো জানো এই যে N2Cl এই মূলকটি থাকলেই সেটাকে বলা হয় ডাইজিনিয়াম লবণ। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড আর পানি। তাহলে দেখো সবাই, এলিফ্যাটিক প্রাইমারি এমিন সোডিয়াম নাইট্রাইট ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রায় ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করলেও সেটি অত্যন্ত ক্ষণস্থায়ী। তাই এটি তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে যেয়ে অ্যালকোহল, নাইট্রোজেন ও অন্যান্য যৌগে পরিণত হয়ে যায়, ফলে ডাইজিনিয়াম লবণ পাওয়া যায় না। কিন্তু অ্যারোমেটিক প্রাইমারি এমিন সোডিয়াম নাইট্রেট ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রায় যে ডাইজিনিয়াম লবণ গঠন করে সেটি সুস্থির যৌগ, তাই স্থিতিশীল যৌগ হিসেবে এটাকে পাওয়া যায়। কেন সুস্থির সেটা শোনো। এই ডাইজিনিয়াম লবণের যে ডায়াজোমূলকটি আছে, সেই ডাইজিনিয়াম লবণের ডায়াজোমূলকটির রেজোনান্স বা অনুরণন ঘটে। এই রেজোনান্স বা অনুরণন ঘটার কারণে এর যে ধনাত্মক চার্জটি আছে সেই ধনাত্মক চার্জটি উভয় নাইট্রোজেন পরমাণুতে এবং বেনজিন বলয় কার্বন পরমাণুগুলোতে সুষমভাবে বণ্টিত থাকে, ফলে এটি সুস্থিতি প্রাপ্ত হয়। আর সুস্থিতি প্রাপ্ত হওয়ার কারণেই এই যৌগটি গঠিত হয়। কোন যৌগটি? এই অ্যারোমেটিক ডাইজিনিয়াম লবণ। আবার বলছি, এ কিন্তু উচ্চতর দক্ষতার কোশ্চেন হিসেবে আসে। আবার দেখো, এলিফ্যাটিক প্রাইমারি এমিন সোডিয়াম নাইট্রেট ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রায় ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করলেও সেটি অত্যন্ত ক্ষণস্থায়ী। তাই সেটি তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে গিয়ে অ্যালকোহল, নাইট্রোজেন ও অন্যান্য যৌগে পরিণত হয়ে যায়, ফলে এলিফ্যাটিক প্রাইমারি এমিন থেকে ডাইজিনিয়াম লবণ পাওয়া যায় না। কিন্তু অ্যারোমেটিক প্রাইমারি এমিন অ্যানিলিন সোডিয়াম নাইট্রেট ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রায় যে ডাইজিনিয়াম লবণটি উৎপন্ন করে সেটি সুস্থিত হওয়ার কারণে সুস্থির যৌগ হিসেবে এটাকে পাওয়া যায়। এর সুস্থিতির কারণ হলো ডাইজিনিয়াম লবণের যে ডায়াজোমূলকটি আছে সেটাতে রেজোনান্স বা অনুরণন ঘটে। এখানে কিন্তু 6টা কাঠামো,
এই রেজোন্যান্স বা অনুরণন যখন ঘটে তখন এর যে ধনাত্মক চার্জ, সেই ধনাত্মক চার্জ উভয় নাইট্রোজেন পরমাণু এবং বেনজিন বলয়ে সুষম বন্টিত হয়ে থাকে। ফলে এটি সুস্থিত হয়, আর সুস্থিত হওয়ার কারণে এই যৌগটি পাওয়া যায় সুস্থিত হিসাবে। এখন বলতে পারো স্যার এখানে তো নাইট্রোজেন লেখা, ক্লোরিন নেই। আসলে ডাইজিনিয়াম লবণ যেটি, সেটাতে তো দুইটা নাইট্রোজেনের এরূপ ফিগার আছে, এই নাইট্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস। এই ক্লোরিন মাইনাস আয়ন, ক্লোরাইড আয়ন, এটি বিক্রিয়াকালীন অবস্থায় দ্রবণে চলে যায়, এটি থাকে না। ক্লোরাইড আয়ন থাকে না, থাকে কি ডাইজিনিয়াম আয়নটি। এটির রেজোন্যান্স ঘটে এবং রেজোন্যান্সের মাধ্যমে এটি সুস্থিতি প্রাপ্ত হয়। সুস্থিতি প্রাপ্ত হওয়ার কারণে এটিকে পাওয়া যায়। তাহলে টোটাল বিষয়টা আরেকবার বলে আজকে পড়া শেষ করব। আমাদের প্রশ্নটা এইভাবে আসে, এলিফিটিক প্রাইমারি এমিন, বলতে পারো স্যার কে এলিফিটিক? বেনজিন চক্র না থাকলে, অ্যালকাইল থাকলে এলিফিটিক। এই এলিফিটিক প্রাইমারি এমিন ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করে না, কিন্তু অ্যারোমেটিক প্রাইমারি এমিন, কারা অ্যারোমেটিক? যাদের বেনজিন চক্রের কাঠামো থাকলে অ্যারোমেটিক। এ নিয়ে পরে ডিটেইল আলোচনা করা হবে। এই এলিফিটিক প্রাইমারি এমিন যেটি, সেটি ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করে না, কিন্তু অ্যারোমেটিক প্রাইমারি এমিন ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করে। এর কারণ ব্যাখ্যা করতে হবে। এলিফিটিক প্রাইমারি এমিন সোডিয়াম নাইট্রাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রায় ডাইজিনিয়াম লবণ উৎপন্ন করলেও সেটি অত্যন্ত ক্ষণস্থায়ী হয়। তাই সেটি তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে যায়, ফলে সেটিকে আর পাওয়া যায় না। ভেঙে গিয়ে সেটি অ্যালকোহল, নাইট্রোজেন ও অন্যান্য যৌগে পরিণত হয়ে যায়। কিন্তু অ্যারোমেটিক প্রাইমারি এমিন সোডিয়াম নাইট্রাইট ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিম্ন তাপমাত্রায় ডাইজিনিয়াম লবণ যেটি গঠন করে, সেটি সুস্থিত যৌগ। সুস্থিত যৌগ হওয়ার কারণে সুস্থিত যৌগ হিসেবে এটাকে পাওয়া যায়। এবং এক্ষেত্রে এর সুস্থিতির কারণ হলো এই যে ডাইজিনিয়াম মূলকটি আছে, সেই ডাইজিনিয়াম মূলকটির রেজোন্যান্স ঘটে বা অনুরণন ঘটে। রেজোন্যান্স বা অনুরণন ঘটার কারণে এর যে ধনাত্মক চার্জ আছে, সেটি উভয় নাইট্রোজেন পরমাণুতে এবং টোটাল বেনজিন কাঠামোতে সুষমভাবে বন্টিত থাকে। তাই এটি সুস্থিত এবং এ থেকে সুস্থিতি যৌগ পাওয়া যায়। কি যৌগ? ডাইজিনিয়াম লবণ পাওয়া যায়। বলো, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে এখান থেকে কারো? নাহলে পরে ঠরে আগামী ক্লাসে বলো। আজকে এই পর্যন্ত থাকলো। গুড বাই এভরিওয়ান।